জাতিগত জায়গা বা নৃতাত্ত্বিক ভঙ্গিগুলো বিবেচনা করলে আমরা দেখতে পারি যে বাঙালি আসলে এক রক্তের মানুষটা। 60-এর দশকের মাঝামাঝি পর্যন্ত এই অঞ্চলে স্বায়ত্তশাসন নিয়ে আলাপ হয়েছে। এই অঞ্চলে আলাপটা হচ্ছে স্বায়ত্তশাসন নিয়ে, স্বাধীনতা নিয়ে নয়। এটা জোর করেই বলতে হবে আমাদের। অনেকটাই মার্কসিস্ট ভাবাদর্শের ভিতরে বেড়ে ওঠা এবং গড়ে ওঠা বাঙালি জাতীয়তাবাদী চিন্তার জায়গাটাই পরবর্তীতে রাষ্ট্র নির্মাণের বড় একটা বিষয় হিসেবে দাঁড়িয়েছিল, অনুঘটক হিসেবে কাজ করেছিল। ফ্রেডারিক লিস্ট ও তৎকালীন জার্মানি প্রভৃতি রচনার কথা মনে রেখেও একথা বলা যায়, বাঙালি মুসলমানের বর্ণিত ইতিহাস একদিকে ছিল ব্যক্তিকেন্দ্রিক ও উপাখ্যানধর্মী, অন্যদিকে সংস্কৃতির বিভিন্ন শাখায় মুসলমানের অবদান তারা সন্ধান করেছিলেন, তবে সে অনুসন্ধান সর্বত্র বিশ্বপট ভূমিকায় স্থাপিত হয় নাই। বর্ণ নির্ণয় যাদের সমালোচনার মাপকাঠি, তারা নিজেরা বর্ণচোরা না হলে পুরোপুরি লাল হয়ে যেতেন। কারণ পাকামির পরিণতি তো লালই, অর্থাৎ পেকে তো লাল হয়, অবশ্য ইচড়ে পাকা না হলে। এদের চোখে ফুটে ওঠে 7 রং নয়, এক রঙের রংধনু। যদিও সিকান্দার আবু জাফর একজন স্বনামধন্য কবি, তিনি গল্প এবং উপন্যাস লেখার চেষ্টা করেছিলেন, তাতে কতটুকু সার্থক হয়েছিলেন তার পরিচয় কতটুকু পাওয়া যায় জানা যায় না। অক্ষয় কুমার মৈত্রের পরে যদি আর কেউ থেকে থাকেন তো সিরাজউদ্দৌলাকে নিয়ে তিনি নাটক রচনা করেছিলেন, এবং আব্দুল মান্নান সৈয়দ বলছেন সিকান্দার আবু জাফরের শ্রেষ্ঠ কীর্তি তার সম্পাদিত সমকাল পত্রিকা। বাংলাদেশ রাষ্ট্রের শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিবেচনায় দীর্ঘদিন ধরে প্রকাশিত পত্রপত্রিকার ঐতিহাসিক মান বিবেচনায় সমকাল পত্রিকার সমমানের পত্রিকার নিদর্শনও বেশ দুর্লভ। সমকাল সিকান্দার আবু জাফরের জন্য কেবল একটি মাইল ফলক নয়, বরঞ্চ বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক জগতের পাটাতন নির্মাণেও সবিশেষ ভূমিকা পালন করেছিল এই পত্রিকা। এই পত্রিকায় সিকান্দার আবু জাফর যা করেছিলেন তা হচ্ছে আমাদের সংস্কৃতিকে সামগ্রিকভাবে ধারণ করা। এই আলাপটাও করছেন আব্দুল মান্নান সৈয়দ। সমকাল প্রথম প্রকাশিত হয়েছিল 1957 সনে, একটা মাসিক পত্রিকা রূপে এই পত্রিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময়কার ঘূর্ণাবর্ত রাজনৈতিক এবং সামাজিক এবং অন্যান্য পরিস্থিতির ভেতরে সেটা ঠিকঠাক প্রতি মাসে প্রকাশিত হয়নি। গুচ্ছ সংখ্যা বা একসাথে 2-3 সংখ্যা একত্রে প্রকাশিত হয়েছে, তা নিয়েও নানা রকম কথা জারি ছিল। হাসান হাফিজুর রহমান এই পত্রিকাটির সহসম্পাদক বা সহকারী সম্পাদক ছিলেন। সেই সময়কার তরুণ কবি আল মাহমুদ এই পত্রিকার প্রুফ রিডার হিসেবে কাজ শুরু করেছিলেন। সিকান্দার আবু জাফর এই পত্রিকার সম্পাদনার আগে আমরা দেখেছি যে বাংলাদেশ রাষ্ট্রের 47 সনের পরে যারা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি, এমনকি রাজনীতির দিকটায় নানাভাবে অবদান রেখেছেন, তাদের একটা বড় অংশের আগমন ঘটেছে পশ্চিমবাংলা থেকে। সিকান্দার আবু জাফরের ওই অভিবাসন তাদের পরিবারের, সেটা আরও বেশ আগে হয়েছিল, সেটা মানে একটা মুসলিম শাসনামলেই ঘটে গেছে। তারপরেও আমরা বলছি যে কলকাতায় একটা কেন্দ্র ছিল এবং সেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চার জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান সেখানে বিবেচিত হতো। সেখানেই কমরেড মোজাফফর আহমেদ এবং কাজী নজরুল ইসলাম এর সাথে সম্পর্ক আছে এমন পত্রিকা নবযুগের সাথেও সিকান্দার আবু জাফর সম্পাদনা বা পত্রিকার সম্পাদনার একটা অভিজ্ঞতা ছিল। তিনি দৈনিক সংবাদ এবং ইত্তেফাকেও কাজ করেছেন। সিকান্দার আবু জাফরকে নিয়ে প্রথম লেখা পূর্ণাঙ্গ যে গবেষণামূলক গ্রন্থ মাহবুবা সিদ্দিকীর, সেখানে তিনি বলছেন যে দৈনিক সংবাদের প্রথম সম্পাদকীয় তারই লেখা। এইটাতে সিকান্দার আবু জাফর নিজেও বলছেন যে একটা উদ্ধৃতি উচ্চারণ করছি, যাই হোক সাপ্তাহিক বার করবার চিন্তা করেছিলাম। সেই সময়ে হাসান এবং বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর দুজনে এসে আমাকে সাহিত্য মাসিক বার করবার অনুরোধ জানালো। আমি রাজি হয়ে গেলাম। নাম ওরাই ঠিক করেছিল, সমকাল। যথাসময়ে ডিক্লারেশন নেওয়া গেল। আমার প্রকাশনা এবং একক মালিকানা, পত্রিকা ছাপা হবে আল হেলাল প্রেস থেকে, কুখ্যাত হামিদুল হক চৌধুরীর প্রেস। তবু আব্দুল গনি হাজারির জন্য ওখানেই গেলাম। 1 মাসের টাকা অগ্রিম দিতে হলো। সেটা 1956 সালের অক্টোবর, কাগজ বের হবে 1957 সালের জানুয়ারি মাসে। সমকালকে ঘিরে এর পরবর্তীতে সিকান্দার আবু জাফর সমকাল মুদ্রায়ন এবং সমকাল প্রকাশনী গড়ে তুলেছিলেন। এই পত্রিকার নামকরণ করা হয়েছিল সৈয়দ ওয়ালিউল্লাহ একটা ইংরেজি পত্রিকা সম্পাদনা করতেন, দ্য কন্টেম্পোরারি। তার থেকেই হাসান হাফিজুর রহমান এবং বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর এবং একই সাথে সিকান্দার আবু জাফর মিলেই তারা এই নামকরণটা করেছিলেন। নামের ব্যাপারে বলা যেতে পারে যে হাসান হাফিজুর রহমান এবং বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের ভূমিকায় ছিল সবচেয়ে বেশি। এবং এই পত্রিকা প্রকাশ হওয়ার পর
গোত্র গোষ্ঠীর যে সমস্যা বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃতির অঙ্গনে বারে বারে দেখা যায়, গোত্রপ্রীতির ব্যাপার, এটা আমরা সাংস্কৃতিক রাজনীতির বিবেচনা থেকেও বিবেচনা করতে পারি। সেই কথা সিকান্দার আবু জাফরকে বারবার শুনতে হয়েছিল। সে সম্পর্কে প্রথম সংখ্যা এবং কয়েকটা সংখ্যা প্রকাশ হওয়ার পরপরই সিকান্দার আবু জাফর বলছেন যে সমকালের লেখক গোষ্ঠী সম্বন্ধে কোনো কোনো মহলের আলাপ আলোচনা আমাদের কানে এসছে। এই আলোচনা প্রধানত রং নির্ণয় সম্বন্ধে, অর্থাৎ অমুক লেখক লাল, অমুক লেখক সবুজ, অমুক ঈষৎ লাল ইত্যাদি। বর্ণ নির্ণয় যাদের সমালোচনার মাপকাঠি, তারা নিজেরা বর্ণচোরা না হলে পুরোপুরি লাল হয়ে যেতেন, কারণ পাকামির পরিণতি তো লালই, অর্থাৎ পেকে তো লাল হয়, অবশ্য ইচড়ে পাকা না হলে। এদের চোখে ফুটে ওঠে 7 রং নয়, এক রঙের রংধনু। এই বর্ণনাতীত ব্যাপারে আমাদের কোনো কৌতূহল নেই। বর্ণ বৈষম্যের ভিত্তিতে কিছু সংখ্যক লেখক নিয়ে গোষ্ঠী তৈরিও আমার উদ্দেশ্য নয়। সমকালের পাতায় আমরা তাদের নিয়ে আসর জমাবো যারা বর্ণের বারবর্দার নন, সত্যকার বার্ণিক। এই উক্তি এবং সিকান্দার আবু জাফরের এই মতবাদ শেষ পর্যন্ত সিকান্দার আবু জাফর যতদিন পর্যন্ত সমকাল পত্রিকা সম্পাদনা করেছিলেন, তিনি এটা তার পত্রিকায় মেনে চলেছিলেন এবং তার পত্রিকায় বৃদ্ধ, মানে আমি বয়সের বিবেচনায় বলছি, সেখান থেকে তরুণ লেখক প্রায় সবার লেখায় ছাপা হতো। এবং যদি রুচিশীল পত্রিকার কথা আমরা বলি, তার শিল্প একটা গুরুত্বপূর্ণ, প্রচ্ছদ একটা গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পারি যে সেই সময়ে এর প্রচ্ছদ শিল্পীদের ভিতরে কারা ছিলেন? জয়নুল আবেদিন ছিলেন, কামরুল হাসান ছিলেন, দেবব্রত মুখোপাধ্যায় ছিলেন, কাইম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, রশিদ চৌধুরী, আমিনুল ইসলাম, দেবদাস চক্রবর্তী, মুক্তাদির ও নিতুন কুণ্ডুর মতো খ্যাতিমান শিল্পীরাও এর সাথে সম্পৃক্ত ছিলেন। আমি যাদের নাম এখানে উচ্চারণ করেছি আপনারা নিশ্চয়ই জানেন তারা বাংলাদেশ রাষ্ট্রের শিল্প এবং বিশেষ করে পেইন্টিংসের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে আছেন এবং কী কী ধারা তারা নির্মাণ করে গেছিলেন। দ্বিতীয় অংশ সেটা হচ্ছে 19 শতকে পূর্ব বাংলার যে জনমানুষের ভেতর থেকে শিল্প সাহিত্য সাংস্কৃতিক বোধের বিষয়ে একটা ধীর গতির প্রক্রিয়া জায়মান ছিল এবং 1947 পূর্ববর্তী সময়ে সাহিত্য এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র ছিল কলকাতা। ফলে এই অঞ্চলে পত্রিকা সম্পাদনার ব্যাপারটা সেভাবে গড়ে ওঠে না। এবং আমরা যদি বিচার করি, অধ্যাপক আনিসুজ্জামান তার যে পত্রিকা সম্পর্কিত বই পুস্তক লিখেছেন, সেখান থেকেও যদি আমরা এই দৃষ্টান্ত দিতে পারি, তো দেখব আমরা এই জিনিস যে সেই পত্রিকাগুলো পূর্ব বাংলার লেখক, কবি, সম্পাদক যাই বলে না তারা সম্পাদনা করেছেন, কিন্তু পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে কলকাতা থেকে। তা ভিন্ন আর কোনো উপায় মনে হয় আমাদের এই জন্য ছিল না। এবং এই পত্রিকাগুলোতে যে এককেন্দ্রিক এক ধরনের ধারণার ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছিল, সেটা 1969 সনে প্রকাশিত আনিসুজ্জামানের মুসলিম বাংলার পত্রিকার লেখা। সেখানে বলছেন যে সুতরাং দেখা যাচ্ছে যে বাঙালি মুসলমানের ইতিহাস চর্চা ইসলাম জগৎ কেন্দ্রিক ছিল। এর বাইরে পৃথিবী সম্পর্কে তারা ছিলেন অপেক্ষাকৃত নিরুৎসাহী। ব্রহ্মরাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস, জাভার বিবরণ, মার্টিন লুথার কিংবা ফ্রেডারিক লিস্ট ও তৎকালীন জার্মানি প্রভৃতি রচনার কথা মনে রেখেও একথা বলা যায়, বাঙালি মুসলমানের বর্ণিত ইতিহাস একদিকে ছিল ব্যক্তিকেন্দ্রিক ও উপাখ্যানধর্মী, অন্যদিকে সংস্কৃতির বিভিন্ন শাখায় মুসলমানের অবদান তারা সন্ধান করেছিলেন, তবে সে অনুসন্ধান সর্বত্র বিশ্বপটভূমিকায় স্থাপিত হয় নাই। আমার মনে হয় যে এই যে পর্যন্ত 1930 পর্যন্ত আনিসুজ্জামান তার মুসলিম বা বাঙালি মুসলমানের পত্রিকা সম্পাদনা নিয়ে তিনি বর্ণনা দিয়েছেন, বিবরণ দিয়েছেন। এর পরবর্তী ভাগ যদি আমরা বিবেচনা করি, সেটা শুরু হয়েছে ঢাকায় শিক্ষাগোষ্ঠীকে কেন্দ্র করে। শিক্ষাগোষ্ঠীর যে ঢাকায় নতুন করে একটা প্রাদেশিক একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, সেই পত্রিকাকে ঘিরে একটা নতুন, আমি বলবো যে এটা কলকাতার 19 শতকের নবজাগরণের দ্বিতীয় যে ঢেউ, সেটা বলতে পারি, যাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ধারণাগত জায়গা থেকে উদারনৈতিকতা, মানবতাবাদ এবং আধুনিকতা, কোর্ট আধুনিকতা। কারণ আমাদের এখানে আধুনিকতার একটা সংকট আছে। আমরা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রোম্যান্টিক এবং ভিক্টোরিয়ান কবিকেও আমরা যেভাবে আধুনিক বলি, আবার এক অর্থে আমরা দেখি যে বুদ্ধদেব বসুদেরকেও আধুনিক বলছে। ফলে আধুনিক ব্যাপারটা আমাদের এখানে একটু মনে হয় নানা কারণে সমালোচকরা গোলমেলে জায়গায় নিয়ে রেখেছেন। ফলে শিক্ষা পত্রিকার পর তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল সমকাল। একথা বলাই যেতে পারে। আমরা যে 3টা ভাগ করি, যে 47 আগে এবং 1921 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়া এবং তারপরে শিক্ষাগোষ্ঠীর ব্যাপার, তারপরে 47-এর পরে 50-এর দশক থেকে সমকালের যাত্রা শুরু হচ্ছে। প্রত্যেকটা জায়গায় একটা রাজনৈতিক বাকবদল ঘটছে। আমরা যদি খেয়াল করি তো দেখব যে বাংলাদেশে যারা 40-এর দশকে পাকিস্তানবাদী আন্দোলন করেছেন, এদের প্রায়
সবাই না হলেও অধিকাংশই 50 এবং 60-এর দশকে বাঙালি জাতীয়তাবাদী চিন্তার সাথে সম্পৃক্ত হয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, আমরাও যে স্বায়ত্ত শাসনের জন্য তফসিল ভিত্তিক হিন্দু জনগোষ্ঠী পর্যন্ত পাকিস্তান আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, সেটা যে তারা রাজনৈতিক বা ক্ষমতা কেন্দ্রে যাওয়ার জন্য করেছিলেন তা নয়। আমার যতটুকু মনে হয় যে তারা এটা করেছিলেন তাদের একটা নিজস্ব আর্থসামাজিক রাজনৈতিক জায়গা থেকে, স্বায়ত্ত শাসন নির্ভরের জায়গা থেকে, সেই ব্যাপারটা ছিল। ফলে আমি বলছি যে সমকালে এই নতুন যে সূচনা বিন্দু হয়েছিল, সেই সূচনা বিন্দুকে প্রথম দিকেই ধারণ করেছিল। তৃতীয় অংশে যাচ্ছে, এটা একটা রাষ্ট্র কিভাবে নিপীড়নমূলক হতে পারে তা ভাবাদর্শিকভাবে হাতিয়ার নির্মাণ করতে থাকে, তা দমনমূলক নিপীড়নের ভেতর দিয়ে যেতে পারে, আরও নানা কিছু। কমিউনিস্ট পার্টির ইশতেহারে মার্কস এবং এঙ্গেলস দ্বৈতভাবে বলছেন যে আমরা আগেই দেখেছি যে আজ পর্যন্ত সব ধরনের সমাজ গড়ে উঠেছে অত্যাচারী এবং অত্যাচারিত শ্রেণীর বিরোধের ভিত্তিতে। এটা একেবারেই প্রাথমিক ধারণা রাষ্ট্র এবং রাষ্ট্রের অত্যাচার এবং অত্যাচারিতের ধারণা সম্পর্কিত। এর আগে মার্কস এইটাতে যতটুকু মানে সংক্ষিপ্তভাবে যা বর্ণনা দিয়েছেন তাতে সভ্যতার যাত্রা, কৃষি সমাজ, সামন্ত সমাজ এবং নতুন করে বিকশিত ইংল্যান্ডের বুর্জুয়া এবং পুঁজিবাদের যে ধারণা তার ভিতরে শুরু করেছিলেন। কিন্তু এরপরে এসে আরও একজনের কথা আমরা বলি আরেকটু আধুনিক রাষ্ট্র ব্যবস্থার দিকে, সেটা হচ্ছে ফ্রান্স ওপেনহাইমার বলছেন, দ্য স্টেট মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান অর্গানাইজেশন অফ ওয়ান ক্লাস ডোমিনেটিং ওভার দ্য আদার ক্লাসেস। এই ধারণাকে নিয়েই এম.আর. ম্যাকাইভার তার আধুনিক রাষ্ট্রে গ্রন্থে গ্রহণ করেছিলেন। কিন্তু ওপেনহাইমার কিংবা মার্কস এবং এঙ্গেলস যেভাবে রাষ্ট্রকে নিপীড়নমূলক ভেবেছিলেন, শাসক এবং শাসিতের ধারণায় ভেবেছিলেন, তার বিপরীতে আমরা দেখেছি ম্যাকাইভার একটু জনকল্যাণমূলক বা ওয়েলফেয়ার স্টেটের কথা বলছেন, যেটা আসলে আমরা বলছি যে পাকিস্তান রাষ্ট্রে কি সেটা ছিল কিনা সেই ব্যাপারটা আমরা দেখার যদি চেষ্টা করি যে মার্কস এঙ্গেলস বর্ণিত এই ধারণা উপনিবেশিত পূর্ব বাংলায়ও একই রকম থেকেছে ইংরেজরা আসার পরও। এবং এই যে একটা নতুন বলা হইলো যে উপনিবেশিত, তাদের তো মূল জায়গা ছিল যে একটা উদারনৈতিক ধারণা, মানবতাবাদ, আলোকায়ন, এইসব ধারণা, কিন্তু দেখা গেল যে ঔপনিবেশিক শাসনামলেও তার কোনো পরিবর্তন হলো এবং পাকিস্তান রাষ্ট্র যে জন আকাঙ্ক্ষায় প্রতিষ্ঠিত হয়েছিল, এমনকি 50 ও 60-এর দশকে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাদের প্রায় শতভাগ 40-এর দশকে পাকিস্তান জাতীয়তাবাদ এবং দেশভাগের মাধ্যমে পূর্ব বাংলাকে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছেন। এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে সমান মন্তব্য করা যায়। কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই ভাষা প্রশ্নে মোহাম্মদ আলী জিন্নাহর বক্তব্য সব কিছু আমূল পরিবর্তন করে ফেলেছিল। পাকিস্তানবাদে দৃঢ় বিশ্বাসী ফররুখ আহমদের মতো কবি ভাষা প্রশ্নে পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। এরপর 1958 সাল থেকে আইয়ুব খানের সামরিক শাসন এবং এর তৎপরবর্তী সময়ে নানা রকম নিপীড়ন ও শোষণ বঞ্চনা ক্রমাগত পাকিস্তানি জাতীয়তাবাদী চিন্তা, আদর্শ এবং পাকিস্তান রাষ্ট্র নৈতিকতার ভিত্তিতে দুর্বল হতে থাকে এবং সবশেষ ফলাফল হয় স্বাধীনতা যুদ্ধ এবং নতুন দেশ সৃষ্টি হয়, যাকে আমরা বাংলাদেশ হিসেবে চিনি। এবং এর আরও একটু এগিয়ে যদি আমরা দেখি যে মার্ক্সীয় রাষ্ট্রতাত্ত্বিক লুই আলথুসের বর্ণিত যে রাষ্ট্রের ভাবাদর্শগত যে হাতিয়ার, যেটাকে সংক্ষেপে আইএসএ বলে বা আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস বলে, রাষ্ট্রের ভেতরে বিদ্যমান মানুষ এবং মানুষের যে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ডকে সংকুচিত, নিয়ন্ত্রণ, দমন করতে চায়। এখানে তিনি দেখান কিভাবে এবং কোন কোন উপায়ে একটা সমাজে সংখ্যাগরিষ্ঠের উপর সংখ্যালঘু অল্প কিছু মানুষ আধিপত্য কায়েম করতে পারে এবং তা বজায় রাখতে পারে। এবং এই প্রক্রিয়াটি বর্তমান সময়ে রাষ্ট্রের ব্যাপারে একটা জটিল প্রক্রিয়া হিসেবে বিবেচিত হতে পারে, এরকম নানা কথা বলতে পারি। ফলে আমরা দেখব যে 47 সনে দেশভাগ হওয়ার পর থেকে ভাষা প্রশ্ন নিয়ে প্রশ্ন উত্থাপন করার পর থেকে যে নতুন রাজনৈতিক এবং সাংস্কৃতিক বাস্তবতা নির্মাণ হলো, সেই রাজনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থার ভেতরে থেকে সিকান্দার আবু জাফর ক্রমাগত লড়াই করেছেন। আমার আলাপটা আসলে এইখানেই। প্রথম দিকে এই আন্দোলন আমরা অনেকে বলি যে এই আন্দোলনে কি রাজনৈতিক স্বায়ত্ত শাসন নাকি সাংস্কৃতিক স্বায়ত্ত শাসন। প্রশ্ন দুই দিক থেকেই এইটার বিশ্লেষণ করা যেতে পারে। যে আমরা যতটুকু রাজনৈতিক স্বায়ত্ত শাসনের কথা বলেছিলাম 50-60-এর দশকে, আমার মনে হয় তার চেয়ে আমরা বেশি কথা বলেছিলাম শিল্প সাহিত্য, এক কথায় সাংস্কৃতিক স্বায়ত্ত শাসনের জায়গায়। এবং অনেকটাই মার্ক্সিস্ট ভাবাদর্শের ভিতরে বেড়ে ওঠা এবং গড়ে ওঠা বাঙালি জাতীয়তাবাদী চিন্তার জায়গাটাই পরবর্তীতে রাষ্ট্র নির্মাণের বড় একটা
বিষয় হিসেবে দাঁড়িয়েছিল, অনুঘটক হিসেবে কাজ করেছিল। কেউ কেউ একে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু ইতিহাস থেকে আমাদের মনে হয় সরে যাওয়ার কোনো উপায় নাই। আমরা যদি দেখি যে সমকালে ক্রমাগত এই প্রশ্নেই, সংস্কৃতি প্রসঙ্গেই লেখা প্রকাশিত হয়েছে। আমি আবারও বলছি, 60-এর দশকের মাঝামাঝি পর্যন্ত এই অঞ্চলে স্বায়ত্তশাসন নিয়ে আলাপ হয়েছে। এই অঞ্চলে আলাপটা স্বায়ত্তশাসন নিয়ে, স্বাধীনতা নিয়ে নয়, এটা জোর করেই বলতে হবে আমাদের। এবং সেই কথা বারে বারে বিভিন্ন রাজনৈতিক ম্যানিফেস্টোতে, সাংস্কৃতিক উল্লেখপঞ্জিতে আমরা দেখতে পারি। ফলে ওই জায়গায় যে সংস্কৃতির নিদর্শনের জায়গা থেকে সমকাল পত্রিকায় প্রথম দিকে যে সমস্ত সংস্কৃতি বিষয়ক, বিশেষ করে পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ রাষ্ট্র যাই বলি না কেন, রাষ্ট্র তো আর চলে যাবে না, সেই জায়গা থেকে সংস্কৃতি এবং এই সমকালের ব্যাপারটা ছিল যে প্রথম দিকে কার লেখা ছাপা হয়েছে। আমরা দেখছি যে প্রথম দিকে ছাপানো হয়েছে ডক্টর কাজী দীন মোহাম্মদের প্রবন্ধ, পূর্ব বাংলার সংস্কৃতি শীর্ষক, প্রথম বর্ষ প্রথম সংখ্যায় ছাপা হয়েছে। আমরা দেখব প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যায় দ্বিজেন শর্মা লিখেছিলেন পূর্ব বাংলার সংস্কৃতি সম্পর্কে শীর্ষক প্রবন্ধ। প্রথম বর্ষ পঞ্চম এবং ষষ্ঠ সংখ্যা, সম্মিলিত সংখ্যা একে নাজমুল করিম, যিনি বাংলাদেশ রাষ্ট্রের সামাজিক বিবর্তনের গুরুত্বপূর্ণ তাত্ত্বিক এবং ব্যক্তিত্ব, সমাজবিজ্ঞানের তো বটেই, তিনি লিখছেন বাঙালি মুসলিম সংস্কৃতি। প্রথম বর্ষ সপ্তম অষ্টম সংখ্যা, সম্মিলিত সংখ্যায় মোহাম্মদ নজরুল ইসলাম লিখেছিলেন পূর্ব বাংলার সাংস্কৃতিক সমস্যা শীর্ষক প্রবন্ধ। এই সমস্ত ব্যাপার আমরা এই প্রবন্ধগুলো বিশ্লেষণ করলে একটা ব্যাপার দেখতে পারি যে মুসলিম এবং পূর্ব বাংলা, এই ভূমি এবং ধর্মের যে দ্বৈত সূত্র, সেটা কেউ অস্বীকার করতে পারেন নাই। আমাদের মনে আছে, আমরা জানি এখানে যারা আছি, যে তোষামদের রাজনীতি গ্রন্থে আব্দুল হাই যখন যুগস্রষ্টা মোহাম্মদ জিন্না লিখছেন এবং ওরা এবং আমরা বলে প্রবন্ধ লিখছেন, তখন আমাদের মনে হয় যে সেই মোহাম্মদ আব্দুল হাই 60-এর দশকে যখন দেখছেন যে সাংস্কৃতিক বিরোধ যখন নির্মাণ হচ্ছে, তখন তাকেই আবার মঙ্গল কাব্যের নাম দিতে ভয় পেতে হচ্ছে, তাকে কালকাতা উপাখ্যান নামে নামকরণ করতে হচ্ছে, তাকে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতা দিতে হচ্ছে এবং মধ্যযুগের গীতি কবিতা লিখতে হচ্ছে। তিনি শ্রীকৃষ্ণ কীর্তন এটা উচ্চারণ করার সাহস পাচ্ছেন না এবং তাকে সামরিক প্রশাসন ডেকে বলছেন রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায় কিনা সে ব্যাপারে আপনারা কেন ভাবছেন না। আমরা বলছিলাম এইটা হচ্ছে আমাদের ওইটা, যে সৈয়দ ওয়ালিউল্লাহ তার বন্ধুদের কাছে জানাচ্ছেন যে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মোহাম্মদ আলী জিন্না, কিন্তু পরবর্তীতে সাজ্জাদ শরীফের একটা বইয়ের ভূমিকা আমরা দেখেছি যে তিনি কাদো নদী কাদো এই উপন্যাসে দেখাচ্ছেন, ভূমিকায় উনি বর্ণনা করছেন কীভাবে দুইটা রাষ্ট্র আলাদা হচ্ছে এবং মাঝখানে চর পড়ে যাচ্ছে। ফলে আমরা বলছিলাম যে সংস্কৃতি প্রসঙ্গে যদি আমরা এই কথা বলি, তো দেখব যে নিপীড়নের এই ধারণাগুলো, রাজনৈতিক নিপীড়ন, অবশ্যই তার সাথে সাংস্কৃতিক নিপীড়ন তো আছেই, তার বিরুদ্ধে সমকাল পত্রিকায় প্রথম থেকে সোচ্চার ছিলেন। ফলে আমি যেটা বলতে চাই যে 40, 50, 60 দশকে যেভাবে তিনি সংস্কৃতিকে বিবেচনা করেছেন, পরবর্তীতে সেখান থেকে আরও বেশি তীব্রতায় পাকিস্তান জাতীয়তাবাদী ধারণা থেকে তিনি বাঙালি জাতীয়তাবাদের ভিতরে যাচ্ছেন। এ প্রসঙ্গে আব্দুল হক, যে প্রবন্ধ লেখার জন্য সমকাল পত্রিকা বাতিল হয়েছিল এবং তার পত্রিকার সংখ্যা বাতিল হয়েছিল, তিনি বলছেন একটা প্রবন্ধে, সাম্প্রদায়িকতা ও সংস্কৃতি, আব্দুল হকের এই প্রবন্ধ 1973 সনের বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রবন্ধ গ্রন্থে আছে, বলছেন সাম্প্রদায়িকতার অর্থনীতি ও রাজনৈতিক সামাজিক অন্যবিধ নিদান নির্ণয় আমার লক্ষ্য নয়, যে কারণেই উদ্ভূত হোক নৈতিকতা ও সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে এর মূল্যায়নই আমার লক্ষ্য। সাম্প্রদায়িকতাকে 16 আনা আমি খারাপ বলছি না, সাম্প্রদায়িক অনুভূতি সেই পর্যন্ত সমর্থনীয় যে পর্যন্ত তা ভালো অর্থে সমাজ শৃঙ্খলা রক্ষার ও ব্যক্তি বৈশিষ্ট্যের বিকাশের অনুকূল, যে পর্যন্ত স্বসম্প্রদায়ের প্রতি সম্প্রীতির পরিপোষক এবং স্বসম্প্রদায়ের মঙ্গল চিন্তায় অনুপ্রাণিত। জাতীয়তাবাদ থাকুক বা না থাকুক, অন্তর্ভুক্তিমূলকতার কথা আসুক বা না আসুক, এর বাইরে মনে হয় আমাদেরও যাওয়ার কোনো ব্যাপার নয়। ভাষা প্রসঙ্গে সমকাল প্রথম থেকে সোচ্চার ছিল। বাংলাদেশ রাষ্ট্রের ভাষা, আসলে সাহিত্য তো তার চিন্তা পরিবহন করে ভাষার ভেতর দিয়ে, বা যে কোনো চিন্তায় পরিবহনের জন্য ভাষা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ফলে ভাষা কেবলমাত্র একটা যোগাযোগের মাধ্যম নয়, তা রাজনৈতিক এবং অন্যান্য আধিপত্যমূলক চিন্তা প্রকাশ এবং প্রচারের জন্য গুরুত্বপূর্ণ হয়। ফলে আমরা দেখেছি যে রাষ্ট্রের প্রথম থেকেই পাকিস্তান রাষ্ট্রে ভাষা প্রসঙ্গে একটা অবরোধ দেওয়ার প্রবণতা ছিল। সেই অবরোধকে তিনি বাতিল করতে চেয়েছেন, বাতিল করার নানা রকম পদ্ধতি তিনি সেখানে জারি রেখেছিলেন। এইখানে আমরা দেখব যে প্রথম বর্ষ সপ্তম অষ্টম সংখ্যায় ভাষা বিষয়ক প্রবন্ধ ছাপা হয়েছে, শিরোনাম তোষামদের ভাষা। প্রাবন্ধিক ছিলেন মোহাম্মদ আব্দুল হাই। প্রথম বর্ষ দশম সংখ্যায় মোহাম্মদ আব্দুল হাই ভাষা নিয়ে আবার প্রবন্ধ লিখেছিলেন, শিরোনাম রাজনীতির ভাষা। দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যায় একে নাজমুল করিম, যিনি সমাজ এবং সংস্কৃতি নিয়ে লিখছেন, তিনিই আবার লিখছেন ভাষা ও বাঙালি মুসলমান শীর্ষক প্রবন্ধ। পূর্ব পাকিস্তানের ভাষা সমস্যা নিয়ে মোহাম্মদ আব্দুল হাই লিখেছিলেন রোমান বনাম
বাংলা হরফ। তো দেখা যাচ্ছে, আমরা দেখছি, আমি এই কথা বারে বারে বলতে যাচ্ছি যে 40-50 দশকের যে রাজনৈতিক সাংস্কৃতিক অবস্থান, সেটা 60-এর দশকে এসে পুরোপুরি বদলে গেল এবং আমাদের রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণই ছিল, বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এবং এই সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি বাঙালির জাতীয়তাবাদ নামে বই লিখেছেন, সেই বইয়ের প্রথম আলাপটাও এইরকম, যে বাঙালির জাতীয়তাবাদ, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। এরপরে সাহিত্য প্রকাশের দিকে যদি আমরা একটু নজর দিই, এই আমার প্রবন্ধটা বেশ বড়, সবটুকু পড়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেখানে যে সমস্ত লেখা ছাপা হয়েছিল কিছু অংশ আমি বর্ণনা করছি এবং তা নিয়ে আমি কিছু কথা বলি। যে সাহিত্যের প্রবণতা প্রথম থেকেই সমকালে যে সমস্ত সাহিত্য বিষয়ক প্রবন্ধ ছাপা হয়েছিল, সেটা আর্ট ফর আর্টশেকের জন্য নয়, কেবলমাত্র নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ভেতর দিয়ে সেগুলো প্রকাশিত হয় নাই, বরঞ্চ সমাজ, রাষ্ট্র, জনমানস এবং জনগণের কতটুকু ভূমিকা থাকতে পারে একটা সাহিত্য পড়ার পরে এবং তার কতটুকু অবদান থাকতে পারে তা বিশেষভাবে প্রকাশিত হয়েছিল প্রবন্ধগুলোতে এবং সাহিত্যেও তাই। যেমন ধরা যাক, একটা কবিতার কিছু অংশ পড়ছি, সানাউল হকের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ নদী ও মানুষের কবিতা। তিনি সেখানে বলছেন, তেমন মানুষ নাকি আছে এখানে মাটির ঘরে, বন্দরের শহরের কাছে, ঘরে পরে ফিরি করে পিপাসায় জল, শিউরে অভয় দেয়, শিকড়ে যোগায় বল, ফুল দেয়, ফল দেয় আর মিঠে হাওয়া, যত দিতে পারা যায়, যত যায় দেওয়া, সব দিয়ে সব শেষে বুক চিরে চিরে হৃদয় বিলাতে দেয় চেনা আর অচেনার ভিড়। নদী ও মানুষের কবিতা। এই কবিতার পরে সমকালের প্রথম বর্ষ ৫ম-৬ষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়েছিল আল মাহমুদের বিখ্যাত কবিতা তিতাস। সেখানে আল মাহমুদ বলছেন, শেষ প্রান্তে যেখানে আমার ঘর, নরম বিছানা সেখানে রেখেছি দেহ, অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি ঝিকিমিকি সেই সবরি তিতাস, কি গভীর জলধারা ছড়ালো সেই হৃদয়ে আমার, সোনার বৈঠার ঘায়ে পবনের নাও যেন আমি, বেয়ে নিয়ে চলে একা অলৌকিক যৌবনের দেশে। এই দুইটা কবিতা নদী কেন্দ্রিক। 16-17 শতকে যখন গঙ্গার প্রধান ধারা পরিবর্তিত হলো ভূমিকম্পের মাধ্যমে, তখন দেখা যাচ্ছে যে নদীর গতিপথ বদলালো এবং পূর্ব বাংলা পলি বওয়া শুরু করলো এই অঞ্চলের ভূমির উপর, প্রচুর পরিমাণ উৎপাদন হতে লাগলো ধান এবং অন্যান্য ফসল। ফলে একটা নতুন সংস্কৃতি তৈরি হলো। মেইনল্যান্ড বা প্রধান ভূমির সাথে পূর্ববঙ্গ একেবারে বিচ্ছিন্ন থাকার পরে তা একত্রিত হয়ে গেল। শাসক এবং যারা এখানে ছিলেন তাদের ভিতরে একটা সংযোগ তৈরি হলো, ফলে সাংস্কৃতিক বিনিময়ের ব্যাপারটা তৈরি হলো। ফলে এখানে যে সাংস্কৃতিক ব্যাপারটা গড়ে উঠেছে তা একটা অ্যাজমালি ব্যাপার, এটা কারোর একক সম্পত্তি নয়। এবং জাতিগত জায়গা বা নৃতাত্ত্বিক ভঙ্গিগুলো বিবেচনা করলেও আমরা দেখতে পারি যে বাঙালি আসলে এক রক্তের মানুষ নয়। এক রক্ত বলছি সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি যে নৃতাত্ত্বিকভাবে সেটা এক জাতি নয়। ফলে ওই যে নতুন সংস্কৃতি গড়ে উঠছে, তার জন্য নদীটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এবং নদী কেন্দ্রিক কবিতা, বর্ষা কেন্দ্রিক কবিতা, ভূমিকেন্দ্রিক কবিতা, প্রকৃতি কেন্দ্রিক যে কবিতা, অন্য যেখানে আমরা দেখেছি যে সেগুলো কেবলমাত্র একটা আবেগীয় ব্যাপার, সেখানে পূর্ব বাংলায় সেই কবিতা দারুণভাবে রাজনৈতিক এবং আমাদের রাষ্ট্রের সাথে মিশে আছে। এবং আরও একটা ব্যাপার যে শামসুর রহমানরা প্রথম কাব্যগ্রন্থ পুরোটাই আধুনিকতাবাদী নন্দনতত্ত্ব। আমি আধুনিক বলি না, আমি বলি মডার্নিস্ট বা আধুনিকতাবাদী, আধুনিক নয়। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের এখানে আধুনিকতা বোঝার জন্য যে সংকটটা তৈরি হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা আধুনিক কবি বলি, আবার আমরা একই সাথে বুদ্ধদেব বসুকে আধুনিক কবিতা বলি। ফলে এইটা হতে পারে না, যে কেউ একজন হতে পারে না মানে কবিতার নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ভেতর দিয়ে। তো ওই যে আধুনিকতাবাদী নন্দনতত্ত্বের কবি শামসুর রহমান যখন প্রথম কবিতা তার রাজনৈতিক কবিতার সংকলনে 1982 সনে যেটা প্রকাশিত হয়েছিল, সেখানে বলছেন যে মেষতন্ত্র হচ্ছে তার প্রথম কবিতা, যেটা রাজনৈতিক কবিতা। দ্বিতীয় কবিতা হচ্ছে হাতির সুর। এটা আইয়ুব খানের শাসন আমল চালু হয়ে গেছে। ওই সময় শামসুর রহমান বলছেন এটা প্রকাশিত হয়েছিল সমকালের দ্বিতীয় বর্ষ 11 সংখ্যায় 1366-তে। ঐরাবতের খেয়াল খুশির ধন্দায় ভোরের ফকির মুকুট পরে সন্ধ্যায়, প্রাক্তন সেই ভেলকিবাজির মন্তরে যাচ্ছে চেনা অনেক সাধু সন্তরে। আবু ইসাকের যোগ বলে একটা গল্প আমাদের এখানে যারা আছে সবার পরিচিত। এই গল্পটা সামন্ততান্ত্রিক এবং এক ধরনের যে নিপীড়নের পদ্ধতি ছিল রাষ্ট্রের ভেতরেই থাকে তা। যদি আপনারা দেখেন যে আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি যখন নির্মাণ হয়েছে, তখন সেই ডেমোক্রেসি প্রধানতম শক্তি হিসেবে কাজ করেছে আঞ্চলিক ভিত্তিক যোদ্ধার শ্রেণী, তারা তার রাজনীতিকে টিকিয়ে রেখেছে, ফলে তাদের এটা থাকছে। এর পরের অংশ সমকালে যা প্রকাশিত হয়েছিল সেটা রবীন্দ্রনাথ বিষয়ক। রবীন্দ্রনাথ এখনও বিতর্কিত, রবীন্দ্রনাথ সবসময় বিতর্কিত, কারণ এর অনেক কারণ থাকতে পারে। সাংস্কৃতিক কারণ তো বটেই, কারণ এই সময় এসে এটা বাতিল করার কোনো উপায় আমাদের নাই। কিন্তু
ওই যে বলছি যে রবীন্দ্রনাথকে শুধুমাত্র একটা পূজ্য ব্যাপারের বাইরেও তার যে মানুষের সাথে সম্পর্ক আছে, রাষ্ট্রের সাথে সম্পর্ক আছে, জনগণের সাথে সম্পর্ক আছে। সমকাল পত্রিকায় যা ছাপা হয়েছিল রবীন্দ্র বিষয়ক লেখা, প্রায় 15-16টা লেখা ছাপা হয়েছিল। তিনি সাহস করে প্রথম রবীন্দ্র সংখ্যা বের করেছিলেন। ওই সময়ে খান সারোয়ার মুর্শিদরা যখন রবীন্দ্র জন্ম শতবর্ষিকী পালন করছেন, সেখান থেকে ফলে রবীন্দ্র চিন্তার যে সমস্ত প্রবন্ধ ছাপা হয়েছে সেগুলো রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা, জনমানুষ, জাতীয়তা, ঐক্য, মুক্তি, সাম্প্রদায়িকতা বিরোধী, ভাষা প্রশ্ন, এই সব কিছু মিলেই তিনি আসলে করেছিলেন। সবটুকু পড়তে পারছি না, কিন্তু খান সারোয়ার মুর্শিদ তার কালের কথা গ্রন্থে বলছেন রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী গুরুত্বপূর্ণ বিবেচনা করার অনেকগুলো কারণ ছিল। প্রধান কারণ ছিল সাংস্কৃতিক এবং এ কারণে রাজনৈতিক। রবীন্দ্রনাথের বর্ণাঢ্য বিচিত্রমুখী অবদান বাঙালি সত্তাকে ঋদ্ধ করেছে। পাকিস্তানি হয়েও আমরা তার অংশীদার, সুতরাং সে মহৎ সাহিত্য আমার এবং আমার উত্তরাধিকারীকে আমি তা থেকে বঞ্চিত হতে দেব কেন? নিষেধ কেন? অন্যায় নিষেধ, বিশেষ করে স্বৈর শাসকের নিয়ন্ত্রণ সহ্য করা, অমার্জিত কল্পনাহীন অহংকারের হুকুম তালিমকার আমার পক্ষে অসহনীয় ছিল। খান সারোয়ার মুর্শিদ রবীন্দ্র জন্মশতবার্ষিকী সম্পর্কে তার কালের কথা গ্রন্থে এই কথা বলছেন। ফলে এইগুলো আমরা একটা দুইটা ব্যাপার যদি দেখি, যে সবচেয়ে পাকিস্তানবাদী বা পাকিস্তান যে সাহিত্য পরিষদ তার সাথে সম্পৃক্ত থাকা সৈয়দ সাজ্জাদ হোসাইনের মতো মানুষ কি বলছেন? বলছেন যে রবীন্দ্রনাথের রাজনীতি, ধর্ম, দর্শনের সবটা আমরা গ্রহণযোগ্য নয়, আমাদের গ্রহণযোগ্য নয়, কিন্তু যাকে আমরা শ্রদ্ধা করি তিনি রবীন্দ্রনাথ, সাহিত্যিক রবীন্দ্রনাথ, যার সাধনায় বাংলা সাহিত্য শুধু সমৃদ্ধ নয়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যে পরিণত হয়েছে। মনে হয় আজও এই প্রসঙ্গটায় আসে, যেহেতু বাংলা ভাষা আমাদের ভাষা, ফলে সেই হিসেবে যদি সাহিত্যের বিবেচনাটা করতে হয়, কারণ সাহিত্য ছাড়া ভাষা টিকে থাকে না, সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ এখনও জায়মান আছেন এবং থাকবেন বলে আশা করছে। এই সমস্ত ব্যাপার ছাড়াও আরও নানা বিষয় নিয়ে ক্রমাগত প্রকাশিত হয়েছিল, শিক্ষা সম্পর্কিত, রাজনৈতিক এবং পলিটিক্যাল ইকোনমি, যেটা এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেই সময়কালে পলিটিক্যাল ইকোনমি নিয়ে বা পঞ্চবার্ষিকী, ত্রিবার্ষিকী, এরকম বিভিন্ন অর্থ পরিকল্পনা নিয়ে সমকাল পত্রিকায় সিকান্দার আবু জাফর নিজে সম্পাদকীয় লিখেছেন এবং অন্যদেরকে দিয়ে লিখেছেন। সমকাল পত্রিকার এই আরেকটা ব্যাপার হচ্ছে যে এই একটা পত্রিকায় কি হয়, আমরা যদি দেখি, সময় প্রায় শেষের দিকে আমি বলছি, আমি আরও কিছু অংশ বাদ দিয়ে যাচ্ছি। একটা পত্রিকায় কী কী থাকে? প্রথমত, যে কোনো পত্রিকায় ভৌগোলিক বাস্তবতায় প্রকাশিত হচ্ছে এবং সেই ভৌগোলিক বাস্তবতার বস্তায় জীবনযাপন করছে এমন জনগণের জাতীয় পরিচয়কে লালন করে, মানব ধর্মের আত্মীয়তার অনুভূতি প্রচার করে এবং সাংস্কৃতিক অনুভূতি প্রকাশের একটা প্ল্যাটফর্ম হিসেবে নির্মাণ হয়। সমকাল পত্রিকা সেই কাজটি করেছিল। দ্বিতীয়ত, ঐতিহাসিক ঘটনাবলী নথিভুক্তিকরণ এবং সংরক্ষণের ব্যাপার থেকে সেটাও করেছিলেন। তৃতীয়ত, পত্রিকাটা সিভিল সোসাইটিকে শক্তিশালী করে তোলে, ফলে উদীয়মান লেখকদের জন্য একটা উৎসাহের ব্যাপার হয় এবং তার ভেতর দিয়ে নতুন এবং পুরনো চিন্তার একটা সমন্বয় সাধিত হয়। সমকাল বলা চলে প্রথম এই তিনটা যে প্রবণতা একটা পত্রিকা থাকা দরকার রাষ্ট্রের জন্য, তার সবটুকু সম্পাদনা করেছিলেন এবং তিনি শেষ করেছিলেন এবং ঠিকমতো পেরেছিলেন। সমগ্র আলোচনা শেষে একটা নির্দিষ্ট রাষ্ট্রে একটি বিশেষ সময়কালে সামগ্রিক অর্থে একজন বুদ্ধিজীবীর দায়বোধের বিষয়টি আমাদের আলোচনায় চলে আসে। এই বিবেচনায় 50, 60 এবং 70-এর দশকের অর্ধকাল সিকান্দার আবু জাফর প্রকৃত বুদ্ধিজীবীর দায়বোধের ভেতরে প্রথিত থেকে বুদ্ধিজীবীর পালনীয় প্রায় সকল কর্তব্য পালন করে বুদ্ধিজীবিতা বিষয়টাকে পরিপূর্ণতা দান করেছে। সব মানুষ বুদ্ধিজীবী এ কথা প্রত্যেকেই বলতে পারে, কিন্তু সমাজ সব মানুষ বুদ্ধিজীবীর কাজ করে না। রাসেল থেকে জুলিয়ান ব্যান্ডা যে সমস্ত প্রশ্ন আমাদেরকে রেখেছিলেন বুদ্ধিজীবীদের ভণ্ডামি এবং নানা ধরনের কপটতা নিয়ে এবং নেতিবাচকতায় দেখেছেন, আমার মনে হয় ওই সময়কালে দাঁড়িয়ে সিকান্দার আবু জাফর প্রকৃত বুদ্ধিজীবীর ভূমিকা পালন করেছেন এবং বাংলাদেশ রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখন প্রশ্ন উঠতে পারে বাঙালি জাতীয়তাবাদ থাকবে কি থাকবে না, এবং নানা প্রসঙ্গ উঠতে পারে। এখন আমার কথা হচ্ছে এইটা যে আমি ব্যাখ্যা করব নিৎসেকে দিয়ে, নিৎসের যে হবারম্যানের ধারণা বা মহৎ মানবের ধারণা, সেই ধারণা নিয়ে যদি হিটলার তার নাজিবাদ প্রতিষ্ঠা করে, তো সেইটা তো হতে পারে না, মানে সেটার জন্য আমরা নিৎসেকে বাতিল করতে পারি না। এবং একই সাথে বলতে পারি যে দেখেন যে নিৎসে দ্বারা তো আমাদের ফ্রয়েড থেকে শুরু করে হাল আমলে লেখারা প্রভাবিত হয়েছেন, কাফকা লিখেছেন, মান লিখেছেন, জয়েস লিখেছেন, হ্যাঁ, দস্তয়েভস্কিরা প্রভাবিত হয়েছেন। কিন্তু আমরা তো বলবো না যে নিৎসে এই কাজ করেছেন বা নিৎসে এর জন্য এর জন্য তাকে অভিযুক্ত করা যেতে পারে। ফলে যেটা বলছিলাম যে জাতীয়তাবাদের প্যাটার্ন সবসময় বদলায়, এখন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, কোন জায়গায় থাকবে সেটা আলাদা ব্যাপার,
কিন্তু আমি যেটা বলতে চাই যে 60-এর দশক এবং 50-এর দশক এবং 70-এর দশকের কিছু সময় পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রে যা জরুরি ছিল, জনমানুষের যে আকাঙ্ক্ষা ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা থেকে সমকাল পত্রিকায় লেখাছাপা হয়েছিল। লেখাছাপার ব্যাপার তো এমনি হয় না, পত্রিকায় একটা সম্পাদকীয় নীতিমালা তো অবশ্যই থাকে, আদর্শ এবং ধারণা থাকে। আমরা এও জানি যে কণ্ঠস্বর পত্রিকায় একসময় হাসান আইজুল হক লেখেন নাই শুধু আদর্শগত এবং চিন্তা বা সাহিত্যের প্রবণতার জায়গা থেকে। আমি সব শেষ, আমার আলাপ শেষ, সব শেষ ধন্যবাদ জানাচ্ছি বাংলা বিভাগ এবং বাংলা একাডেমি এবং এই সেমিনারের আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, ধন্যবাদ।